শুধুমাত্র আপনার বিনোদনের স্বার্থে একরাশ বাংলা ভৌতিক গল্পের সম্ভার নিয়ে আমাদের গপ্পখোরের এই বিশেষ নিবেদন। তবে গল্পে প্রবেশ করার আগে কয়েকটি কথা না বললেই নয়। আমাদের নিবেদনের এই গল্পগুলি সম্পূর্ণরূপে কাল্পনিক। গল্পের রোমাঞ্চকর আর ভয়াবহ প্লট তৈরির খাতিরে লেখক এবং লেখিকারা বিভিন্ন ধরনের অলৌকিক এবং ভৌতিক দৃশ্যপটের রচনা করে থাকেন। তবে তা নিছকই গল্পের মধ্যে ভয়াবহ আবহ সৃষ্টির উদ্দেশ্যে। কোনো প্রকার অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে টিম গপ্পখোর সাপোর্ট করে না। আশা রাখব প্রিয় শ্রোতা বন্ধুরা শুধুমাত্র বিনোদনের দৃষ্টিকোণ থেকে গল্পগুলি গ্রহণ করবেন। আজ আপনি শুনবেন বাংলা অডিও স্টোরি জগতের স্বনামধন্য লেখক অপূর্ব সেনের কলমে গ্রাম বাংলার ভৌতিক কাহিনী পচাডাঙ্গার চায়ের দোকান। প্রত্যেকবারের মতন এবারেও গল্প পাঠ এবং সকল চরিত্রের সঙ্গে সমগ্র পরিচালনায় আমি সুদর্শন। অনুরোধ রইল গল্পটি শেষ পর্যন্ত শুনুন। আশা করি এই গল্পটি সবশেষে আপনার হৃদয় ছুঁয়ে যাবে। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে পচাডাঙ্গার চায়ের দোকান। সময়টা 1960-এর গোড়ার দিকটা। সে বছর মাঘ মাসের শীতটা যেন একটু অভিমানী হয়ে তার শীতলতার পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তার উপর 2 দিন আগেই হয়ে যাওয়া নিম্নচাপের প্রভাবে হাত পা বাইরে বের করা দায় হয়ে উঠেছে। পচাডাঙ্গা গ্রামটা ঘিরে থমথম করছে একটা নিস্তব্ধতা। গাছের পাতা থেকে 2-1 ফোঁটা কুয়াশার অশ্রু ঝরে পড়ছে মাটির ওপর। কাছেই কোথায় যেন কয়েকটা নিশাচর পাখি একভাবে ডেকে চলেছে। সময় তখন সন্ধে 7টা। আকাশের চাঁদটা হামাগুড়ি দিয়ে পশ্চিম কোণে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। রাত্রি দেবতা যেন আফিমের নেশায় আচ্ছন্ন। সমগ্র চরাচরে আর কোনো শব্দ শোনা যায় না। যেন কোনো এক শোক সভা চলছে গ্রামটার মধ্যে। সেই নিস্তব্ধ অন্ধকার আর কুয়াশার চাদরে মোড়া পথটা ধরে মোহনলাল আর ধরণীধর 2 বন্ধু এগিয়ে চলেছে পচাডাঙ্গার একমাত্র আড্ডাস্থল ওই নিতাইদার চায়ের দোকানটার দিকে। ওদের দুজনের শরীরেই একাধিক শীতের পোশাক, পায়ে মোজা, গলায় মাফলার, মাথায় হনুমান টুপি, শরীরে উলের সোয়েটার আর তার উপর মোটা চাদর। এত কিছু সত্ত্বেও শীতটা যেন কিছুতেই কাবু হচ্ছে না। হাতে একটা 3 সেলের টর্চ নিয়ে 2 বন্ধু গায়ে গা ঘেঁষে এগিয়ে চলেছে সামনের দিকে। মোহনলাল আর ধরণী ছেলেবেলার বন্ধু। বছর 3 আগে মোহনলাল মণিগ্রাম নামের একটা প্রত্যন্ত এলাকায় রেলের চাকরি পেয়েছে। 3 ছুটি নিয়ে গ্রামের বাড়িতে গতকালই সে ফিরেছে। তবে নিতাইদার চায়ের দোকানের আড্ডাটার অভ্যেস মোহনলাল আজও ছাড়তে পারেনি। গ্রামের বাড়িতে এলেই বন্ধু ধরণীর সঙ্গে গিয়ে হানা দেয় সেই আড্ডায়। সম আর অসম বয়সী আরও বেশ কয়েকজন চেনা মুখ সেই আড্ডায় উপস্থিত থাকে। গরম গরম চায়ের চুমুকের সাথে এ কথা সে কথায় কেটে যায় সন্ধ্যের দিকটা। এই শীতের কষ্টটা একটু সহ্য করে একবার দোকানে উপস্থিত হওয়াটুকুই যা। দোকানের ভেতরে আর কোনো কষ্ট নেই। সকলে জড়সড় হয়ে বসে রেডিও শুনতে শুনতে বেশ আরাম উপভোগ করে। মোহনলাল আর ধরণী যখন নিতাইদার চায়ের দোকানে পৌঁছল তখন ওরা দেখল সেখানে আগে থেকেই 7 মানুষ উপস্থিত ছিল।
চারচালা ঘরের ছাউনি দেওয়া দোকানটার ভেতর থেকে একটা রেডিওর আওয়াজ আর মানুষজনের কোলাহল ভেসে আসছিল। দুই বন্ধু দোকানে প্রবেশ করতেই নিতাইদা বলল, আরে দাদা বাবু কবে এলেন? এই তো নিতাইদা, গতকাল। কই ঝটপট গরম গরম দু পেয়ালা চা দাও দেখি, ঠান্ডায় একেবারে জমে যাওয়ার দশা হলো যে। বসেন দাদা বাবু, দিচ্ছি। মোহনলাল আর ধরণী এগিয়ে গিয়ে বাঁশের তৈরি মাচাটার ওপর একটা ফাঁকা জায়গা দেখে বসে পড়ল। এই মোহন বাবু, কাজ কেমন চলছে? এই তো মঙ্গল কাকা, বেশ একরকম চলে যাচ্ছে। তো কটা দিন আছিস তো এখানে নাকি? না, আর তার জো কোথায়, এই দিন তিনেক পর আবার রওনা হতে হবে। এমন সময় নিতাইদা গরম গরম দু পেয়ালা চা মোহনলাল আর ধরণীর হাতে দিয়ে গেল। চায়ে চুমুক দিতে দিতে মোহন এতক্ষণ আজকের আড্ডার বিষয়বস্তু মনোযোগ দিয়ে শুনছিল। চায়ের দোকানে আজকের আড্ডার বিষয়বস্তুটা ছিল ভূত প্রেত, তবে তা নিতান্তই সাধারণ গোছের। গেছো ভূত, মেছো ভূত, পেতনি, শাকচুন্নি, কানা ভুলু, এসব ছাড়া অন্য কিছু আর কেউ বলতে পারল না। যখন সকলের ঝুলির গল্প এক প্রকার শেষ, ঠিক সেই সময় মাথায় খুঁড়ো বলল, আরে শোনো হে বাসা ধনেরা, ভূত প্রেত নিয়ে তোমরা যতই যা কও না কেন, ওনাগো খপ্পরে পড়লে কখন যে প্যান্টে পেশাব কইরা দিবা নিজেরাও টের পাইবা না। তাগো অনিষ্টা করার চেষ্টা করলে তারাও কিন্তু সাইরা কথা কয় না। এই তো পাশের গা জব্বলপুরের গুণী মধুবালা ভূত ঝাড়াইতে গিয়া একেবারে অক্কা গেল, দুইটা চোখ দিয়া রক্ত বাইরে হয়ে আইছে। বাবা গো বাবা, অমন মরণ আমি আজ পর্যন্ত দেখি নাই। ওই গ্রামের লোক তো এখন সন্ধ্যার পরে ঘরের বাইরে বাইরে তো ভয় পায়। অবশ্যই সব ঘটনা যার লগে ঘটে সেই ভালো বুঝতে পারে। মাথায় খুঁড়োর কথাটা শেষ হতেই মোহনলাল পাশ থেকে বলে উঠল, হ্যাঁ গো খুড়ো, তুমি খারাপ কিছু বলনি। তোমার কথাগুলোর সঙ্গে একটা ব্যাপার একেবারে হুবহু মিলে যাচ্ছে। সকলেই মোহনলালের মুখপানে জিজ্ঞাসু নয়নে দৃষ্টিপাত করল। কথাটা বলে কিছু ভুল করে ফেলল কিনা এই রকম একটা মনোভাব নিয়ে আমতা আমতা করে মোহনলাল আবার বলল, মাফ করবেন, আসলে আমার চাকরি জীবনের শুরুর দিকটায় একটা বিশেষ ডায়েরি আমার হাতে পড়েছিল। সেই ডায়েরি পড়ে এক বলতে পারেন শিহরণ জাগানো অভিজ্ঞতা আমি উপলব্ধি করেছিলাম। সেই অভিজ্ঞতার সঙ্গে মাধাই খুঁড়োর কথাগুলোর খানিকটা মিল আছে, তাই কথাটা মনে পড়ে গেল, ওই জন্যই বললাম। তা বাবা, ডায়েরি মানে কি? ডায়েরি মানে ওই গোদা বাংলা ভাষায় খাতা বললে বোধহয় তোমরা ভালো বুঝবে। ও খাতা? তা কি এমন লেখা ছিল সেই খাতার মধ্যে যে বাবা তুমি আমার কথার সাথে মিল খুঁজে পাচ্ছ? আসলে মণিগ্রাম নামের ওই ছোট্ট জায়গাটায়, যেখানে বর্তমানে আমি চাকরি করি, সেই রেল গেট পয়েন্টে আমার আগেও আরও একটা ছেলে চাকরি করত। সম্ভবত তার জীবনের প্রতিদিনের কথা সেই খাতায় লেখার একটা অভ্যাস ছিল তার, সেটাই আমার হাতে এসে পড়ে, আর তার থেকে আমি তার ব্যাপারে জানতে পারি। খুব মর্মান্তিক এক মৃত্যু বরণ করে নিতে হয়েছিল তাকে। ঘটনাগুলো আপনাদের এই ভৌতিক বিষয়বস্তুগুলোর সঙ্গে খানিকটা মিলে যায়। আড্ডার ভেতরে বছর ৪৫ বয়সী শম্ভুনাথ শীল বললেন, হ্যাঁ তা বেশ, তো শোনা যাক না সেই ছেলেটির কাহিনী। আজকের আসরটা তাহলে না হয় মোহনলালই জমিয়ে তুলুক, কি বলো সবাই? সকলেই একসাথে শম্ভুনাথ শীলের কথায় সায় দিল। দেখুন, ঘটনাটা আপনারা শুনতে চাইছেন যখন তখন বলি, তবে দয়া করে বিশ্বাস অবিশ্বাস নিয়ে কেউ প্রশ্ন তুলবেন না। যার মনে হবে ঘটনাগুলো নিছকই বানানো রূপকথার গল্প, তার মানসিক চিন্তা ভাবনাকে জোর করে পাল্টে ফেলার অভিপ্রায় আমার থাকবে না। অর্থাৎ আমি বলবো না যে আপনি বিশ্বাস করুন, তবে হ্যাঁ, ঘটনাটা শেষটা অবশ্যই আপনাদের মানবিকতায় একটা খোঁচা মেরে যেতে পারে। তা যাকে সেসব তাত্ত্বিক আলোচনা, আসল প্রসঙ্গে আসি। মণিগ্রামে চাকরিটা হওয়ার পর সবার প্রথম আমি সে গাঁয়ে পৌঁছই। সেখানে স্টেশন থেকে মাইল দুয়েক দূরে একটা রেল গেট পড়ে, সেখানেই
গেট বন্ধ করা আর খোলার কাজটা আমি করি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন। ওই জায়গাটা অত্যন্ত নিরিবিলি, আশেপাশে কোনো বসতি নেই। আগে তো থাকার জন্য কোনো কোয়ার্টারও ছিল না, গ্রামের বাড়িতে ভাড়া থাকতে হতো। অর্থাৎ আমার আগে যে ছেলেটি ওইখানে পোস্টিং ছিল সে দূরের গ্রামে একটি বাড়িতে ভাড়া নিয়ে থাকতো আর সেখান থেকেই যাতায়াত করত। এখন অবশ্য রেলগেটটা ঘেঁষেই একটা কোয়ার্টার তৈরি করা হয়েছে, আর কোয়ার্টারটা সরকারকে বাধ্যতামূলকই সেখানে করতে হয়েছে। কারণ যদি সেই কোয়ার্টারটা প্রথম থেকেই থাকতো তবে হয়তো ওই ছেলেটি আজও আমার জায়গায় চাকরি করত। আমি প্রথম সেখানে পৌঁছে যখন অফিস ঘরে ঢুকলাম তখন একটা কাঠের টেবিলের ওপর একটা ডায়েরি রাখা ছিল। আমি দেখলাম একজন অফিসার আমায় ছেড়ে দিয়েছিলেন, আমায় কাজ বুঝিয়ে দিয়ে তিনি রওনা হয়ে গেলেন। আমি অফিস ঘরে ঢুকে ডায়েরিটা হাতে তুলে নিলাম। প্রথমের দিকের কয়েকটা পাতা উল্টালাম। শুরুতে বিশেষ কিছুই লেখা ছিল না, তার নাম, ঠিকানা আর ওই নিজের সম্পর্কে সাধারণ 2-4টে কথাবার্তা। ছেলেটির নাম কাকতালীয়ভাবেই লালমোহন, অর্থাৎ আমার নাম মোহনলাল, ঠিক এর উল্টো। নামটা পড়া মাত্রই ছেলেটির বিষয়ে জানার জন্য একটা কৌতূহল আমার মনের ভেতর বাসা বাঁধল। ছেলেটার পুরো নাম লালমোহন সমাদ্দার, বাঙালি ঘরের ছেলে, বসতবাড়ি বর্ধমান জেলার সাহেবগঞ্জ নামে একটি প্রত্যন্ত গ্রামে। পরিবারে তার মা বাবা আর একমাত্র দিদি ছাড়া কেউ নেই। অবশ্য তার দিদির বিয়ে হয়ে গেছে, সেও এখন পর। এসব ঘটনা ডায়েরির শুরুর দিকে লেখা ছিল। চাকরিটা সদ্য সদ্য পেয়ে এখন একটা ভালো মেয়ে দেখে বিয়েটা সেরে নেবে, তাতে বাবা মায়েরও আর একলা মনে হবে না। পরে পয়সার বাঁধন একটু শক্ত হলে সপরিবারে শহরে বাড়ি করে থাকবে, এরকমই ইচ্ছা ছিল লালমোহনের। এই ধরনেরই আবেগপ্রবণ কিছু কথা ডায়েরির শুরুর দিকটায় লেখা ছিল। তবে প্রথম দিকের 4 থেকে 5টি পাতা উল্টানোর পর একটা বিশেষ লাইনে আমার চোখটা আটকে গেল। সেখানে লেখা ছিল খুন। আমার চোখের সামনে আজ প্রথম আমি কাউকে নৃশংসভাবে খুন হতে দেখলাম। লাইনটা পড়তেই ডায়েরিটা পড়ার প্রতি একটা আগ্রহ প্রবলভাবে আমার মনকে নাড়া দিল। ডায়েরিটা বন্ধ করে আমার ব্যাগে সযত্নে ঢুকিয়ে আমি কোয়ার্টারে স্নান খাওয়া দাওয়া সারতে গেলাম। আসলে ওই লাইনে সারাদিনে হাতে গুনে মাত্র 4টি ট্রেন আপে এবং ডাউনে যাতায়াত করে, তাই চাপটা একটু কমই বলা যায়। রাত 8টার পর আর কোনো ট্রেন চলাচল হয় না। আবার সেই ভোর 6টা থেকে শুরু হচ্ছে যাত্রীবাহী ট্রেনের ছুটে যাওয়ার সময়। তাই ভাবলাম রাত 8টার পর খাওয়া দাওয়া সেরে না হয় ডায়েরিটা নিয়ে বসবো। সেই মতো কোয়ার্টারে রুমে গিয়ে একটা টেবিলের ওপর ব্যাগটা রেখে আমি স্নান খাওয়া দাওয়া সেরে সারাদিন ডিউটি করলাম। তারপর রাতে অফিস ঘর তালা বন্ধ করে যখন কোয়ার্টারের রুমে প্রবেশ করছি তখন একটা ব্যাপার দেখে ভারী তাজ্জব লাগলো আমার। ঘরটা আমার তালা বন্ধই ছিল, অথচ ঘরের ভেতর টেবিলের ওপর রাখা ব্যাগটার পাশে কে যেন ডায়েরির পাতাগুলো খোলা অবস্থায় রেখে দিয়ে চলে গেছে। ব্যাপারটা চোখে পড়তেই আমার গাটা কেমন যেন ছমছম করে উঠল। ঝটপট এগিয়ে গিয়ে দেখলাম ডায়েরির যে পাতাটা আমি সবার শেষে খুলেছিলাম সেই পাতাটাই খোলা অবস্থায় টেবিলের ওপর পড়ে আছে। আমার মন বলল, তবে কি কেউ চায় যে আমি এই ডায়েরিটার ব্যাপারে জানি? রাত তখন 8:20 চারিদিক থমথম করছে। মে মাস, প্যাঁচ প্যাঁচে গরমের একটা আভাস থাকলেও দক্ষিণ দিকের জানালাটা দিয়ে বেশ আরামদায়ক হাওয়া এসে প্রাণটা জুড়িয়ে দেয়। সেই জানালা দিয়ে দূরের ছোট্ট রেল স্টেশনে জ্বলতে থাকা টিমটিমে কয়েকটা আলো চোখে পড়ে। এমন সময় চারিদিকের নিস্তব্ধতাটা বুকের ভেতরে একটা অজানা ভয়ের শিহরণ জাগায়। কারণ শোনা যায় ওই অঞ্চলটা নাকি চোর ডাকাত আর বদমাশদের আস্তানা।
তবে এত বছর চাকরি করছি, আজ পর্যন্ত সেই রকম কারুর খপ্পরে পড়তে হয়নি। অবশ্য আজকাল স্টেশন চত্বর জুড়ে আর আমার কাজের জায়গাটার আশেপাশে পাহারা বসানো হয়েছে, তাই বর্তমানে একরকম নিশ্চিন্তেই চাকরিটা করছি আর কি। তা যাক, সব কথা। এবারে আসি ডায়েরির প্রসঙ্গে। ডায়েরিটা প্রথমে খোলা অবস্থায় দেখে আমার মনের ভেতরটা কচকচ করা সত্ত্বেও ব্যাপারটাকে নিজের মনের ভুল মনে করেই উড়িয়ে দিলাম। তারপর রাত 10টার মধ্যে ফ্রেশ হয়ে নিয়ে গোটা 6 রুটি আর গরম গরম আলুর দম নিজেই রান্না করে খাওয়া দাওয়া সারলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিয়ে পাশের টেবিলেই দাঁড় করানো নাইট রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে ডায়েরিটা পড়তে শুরু করলাম। ওই ডায়েরি পড়ার অভিজ্ঞতা আর আশেপাশে থাকা স্থানীয় বাসিন্দাদের মুখ থেকে শোনা ঘটনা মিলিয়ে যে ব্যাপারটা আমি জানতে পেরেছি, সেটাই এখন সংক্ষেপে আপনাদের বলছি, শুনুন। 1955 সালে নতুন চাকরি পেয়ে লালমোহন সবে এসেছে এই মণিগ্রামে। তখন জানুয়ারি মাস, চারিদিকে ঠান্ডার প্রকোপ। চাকরিটা পাওয়ার পর তাকে এরকম যে একটা প্রত্যন্ত জায়গায় আসতে হবে, সেটা সে কখনোই ভাবেনি। অঞ্চলটা খুবই নিরিবিলি। সন্ধ্যের পর বিশেষ কোনো দরকার ছাড়া বাইরে কোনো জনমানবের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। লালমোহনের চাকরির প্রথম দিকটায় পকেটের অবস্থা একেবারে গড়ের মাঠ বললেই বোধহয় ভালো হবে। ওপর মহল থেকে তার ওপর তার থাকার জন্য পাকাপাকিভাবে কিছু বন্দোবস্ত করেনি। তাই কর্মস্থল থেকে একটু দূরেই একটা গ্রামের এক সজ্জন ব্যক্তির বাড়িতে ভাড়া বাবদ মাসিক 10টা টাকার বিনিময়ে থাকতে পেরেছে সে, এই তার ভাগ্যি। কর্মস্থল থেকে সে ভাড়া বাড়ির দূরত্ব প্রায় 4 কিলোমিটারের কাছাকাছি। এইখানে এসেই লালমোহন প্রথমেই একটা সেকেন্ড হ্যান্ড সাইকেল কিনে ফেলে। সেই সাইকেলে করেই যাতায়াত করতে খুব একটা সমস্যা হয় না তার। নিয়মিত ভোর 5টার মধ্যে সে অফিস ঘরে পৌঁছে যায়। আবার রাত 8টার শেষ গাড়ি চলে যাওয়ার পর অফিস বন্ধ করে পাড়ি দেয় তার ভাড়া বাড়ির উদ্দেশ্যে। তার যাতায়াতের পথের মাঝে একটা শুনশান জঙ্গলের পথ পড়ে। একটা সরু লাল মাটির রাস্তা এঁকে বেঁকে চলে গেছে প্রকাণ্ড শাল, সেগুন আর চেনা অচেনা ঝোপঝাড়ে পরিপূর্ণ জঙ্গলের মাঝখান দিয়ে। লালমোহনের ভয় হয় রাতের বেলায় ওই পথ দিয়ে ফিরতে, কিন্তু কি আর করা যাবে? সরকারি চাকরি অত সহজে কি ছাড়া যায়? একবার ছেড়ে দিলে সে যে আর পাওয়া যাবে না। আর এই দুর্মূল্যের বাজারে একটা চাকরি যে কত মূল্যবান, সেটা যে বোঝে সে চাকরি ছাড়ার কথা ভাবতেও পারে না। লালমোহন ভেবেছিল কয়েকটা বছর কষ্টে শিষ্টে এখানে কাটিয়ে তারপর ওপর মহলের থেকে বদলি চাইবে। একবার ভালো কোনো জায়গায় বদলি হয়ে গেলে তাকে আর দেখে কে? তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই এইভাবে যে সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে, সেই ব্যাপারটা তখনও লালমোহন জানত না। 18ই জানুয়ারি 1955 সাল। আমার চোখের সামনে আজ আমি প্রথম কাউকে নৃশংসভাবে খুন হতে দেখলাম। এই লেখাটা দিয়ে শুরু হয়েছিল সেই মর্মান্তিক কাহিনী। এখানে বলে রাখা দরকার, মণিগ্রামের সেই প্রত্যন্ত এলাকায় তখন ঠ্যাঙারদের উৎপাতে একরকম নাজেহাল অবস্থা হয়ে উঠেছিল আশেপাশের গ্রামবাসীদের জীবনযাত্রা। ঠ্যাঙাররা রাতের বেলায় ফাঁকা নির্জন প্রান্তে বা বন জঙ্গলের অন্ধকার জটলার পেছনে ঘাপটি মেরে বসে থাকত পথিকের আশায়। অস্ত্র বলতে এদের সঙ্গে থাকতো বড় বড় লাঠি আর কাঁচা বাঁশের ভারী ছোট ছোট খেঁটে। এই খেঁটেগুলোকে বলা হতো পাবড়া। ওই পাবড়া পথ চলতি মানুষের পায়ে ছুঁড়ে মেরে প্রথমে তাকে ঘায়েল করা হতো। তারপর লাঠির আঘাতে পথিকের প্রাণ পর্যন্ত কেড়ে নিতে ওরা দ্বিধাবোধ করত না। এই ঠ্যাঙাররা যেমন লোভী তেমনই নির্দয়। সেই দিন রাতের 8টার ট্রেনটা লাইনের গোলযোগের কারণেই ঘণ্টাখানেক লেট ছিল।
9টার পর অফিস বন্ধ করে লালমোহন তার পুরনো সেকেন্ড হ্যান্ড সাইকেলটা নিয়ে তখন রওনা দিয়েছে বাড়ির উদ্দেশ্যে। হাতে একটা টর্চ লাইট, তারই আলো সামনের লাল মাটির রাস্তাটার ওপর ফেলে লালমোহনের সাইকেল তখন চেনের শব্দ তুলে এগিয়ে চলেছে। কিছু দূর এগোতেই হঠাৎ একটা চিৎকার চেঁচামেচির শব্দ ভেসে আসে লালমোহনের কানে। লালমোহন তাড়াতাড়ি হাতের টর্চটা বন্ধ করে সাইকেলটা নিয়ে পথের এক কোণে একটা ঝোপের আড়ালে লুকোয়। তারপর সে চোখের সামনে দেখতে পায় কয়েকটা লণ্ঠন হাতে 5-6 জন মানুষের দল এই দিকেই ছুটে আসছে। সেই মানুষের দলের সামনে আরো একটি যুবক প্রাণপণে ছুটে চলেছে। লালমোহন বুঝল তার চোখের সামনে একটা ভয়ানক বিপদ তখন তার দিকে ধেয়ে আসছে। এরা নিশ্চয়ই ঠ্যাঙাড়ের দল। কোনো মানুষকে রাতের অন্ধকারে একা পেয়ে তার পিছু নিয়েছে। ওদেরকে কিছুতেই নিজের অস্তিত্ব জানতে দেওয়া যাবে না। ওরা যদি জেনে যায় যে লালমোহন এখানে লুকিয়ে আছে, তাহলে তার প্রাণ ওদের হাত থেকে নিস্তার পাবে না। তাই এক প্রকার দম বন্ধ করে লালমোহন তার চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনাটা জড় বস্তুর মতন দাঁড়িয়ে থেকে দেখে চলল। ঠ্যাঙাড়ের দল ছেলেটিকে ধাওয়া করতে করতে অনেকটা কাছে চলে এসেছে। এমন সময় হঠাৎ ওদের দলের মধ্যে থেকে একজন চেঁচিয়ে বলল, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা সবাই দাঁড়া, দে লাঠিটা দে দেখি, দে দে। একটা হাতখানেক লম্বা মোটা লাঠি যুবকটির পা লক্ষ্য করে ওই দলের মধ্যে থেকে একজন ছুঁড়ে মারল। একটা অব্যর্থ নিশানায় সেই লাঠি গিয়ে সোজা আঘাত করল যুবকের পায়ে। প্রচণ্ড যন্ত্রণায় একবার কাঁকিয়ে উঠে টাল সামলাতে না পেরে যুবকটি রাস্তার উপর আছাড় খেয়ে পড়ল। ঠ্যাঙাড়ের দল ততক্ষণে দৌড়ে পৌঁছে গেছে যুবকের একেবারে কাছে। তারপর সে এক বিভৎস দৃশ্য। ছেলেটি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে প্রাণ ভিক্ষা চাইল। আমায় ছেড়ে দাও, আমার কাছে নেওয়ার মতন কিছুই নেই, আমায় ছেড়ে দাও। নেই মানে? তবে শহরে সোনার দোকানে কি করতে গেছিলি তুমি? হ্যাঁ, অতই সোজা আমাদেরকে ফাঁকি দেওয়া? আমাদের লোক সকাল থেকে তোর ওপর নজর রেখেছে। দোহাই 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 তোমাদের, আমায় ছেড়ে দাও। আমার বোনের বিয়ের জন্য সোনার সামান্য কয়টা গয়না বানাতে দিয়েছিলাম। এগুলো নিয়ে না ফিরলে বোনের বিয়েটা পণ্ড হয়ে যাবে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও। ওইসব আমাকে কাছে করে লাভ নাই, ভালো ভালো দিয়া দে। না 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 না, কিছুতে না, কিছুতে না। এ গয়না আমি তোদের হাতে দেবো না, দেবো না। তবে রে বেটা ছেলে, মার শালার বসালার মার। এরপর লালমোহনের চোখের সামনে ঘটেছিল এক নির্মম, নির্দয় আর নিষ্ঠুর অত্যাচার। যুবকটির মাথা ফেটে গিয়ে তার সাদা জামার উপর দিয়ে বয়ে গেল রক্তের বন্যা। সেই চরম অত্যাচার সহ্য করতে না পেরে ছেলেটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে তার বোনের বিয়ে অসম্পূর্ণ রেখেই এ জগৎ ছেড়ে পাড়ি দিল কোনো এক না ফেরার দেশে। তার দেহটাকে ওই অবস্থাতেই ফেলে রেখে ঠ্যাঙাড়ের দল তার জামা আর ধুতির কোঁচা থেকে সামান্য কিছু টাকা পয়সা আর সোনার গয়না লুট করে সেখান থেকে পালিয়ে যায়। এই দেখ দেখ কি আছে ওর কাছে, দেখ দেখ, বের কর বের কর, সব বের কর। আরে সরকার, এই দেখো কত কিছু পেয়েছি, বের কর নিয়ে চল চল পালিয়ে যায় এখান থেকে, চল। লোকজন চলে আসলে বিপদ হয়ে যাবে। লালমোহনের মনে ভয় হয়, পাছে এই হত্যাকাণ্ডের পেছনে তাকেই দোষী সাব্যস্ত করা হয়। তাই ঘটনাটা চোখের সামনে ঘটতে দেখেও
আইনের বেড়াজালে ফেসে যাওয়ার ভয়ে এই হত্যাকাণ্ডের পাশ কাটিয়ে সাইকেল নিয়ে সেই রাত্রে সে বাড়ি ফিরে যায়। শুনছেন পচা ডাঙার চায়ের দোকান। আমাদের নিবেদনের গল্পগুলি যদি আপনার ভালো লেগে থাকে আর এখনো পর্যন্ত যদি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন শোনা যাক এই গল্পের পরবর্তী অংশ। পরদিন ঘটনাটা হাওয়ার বেগেই ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রামগঞ্জ এলাকাগুলিতে। স্থানীয় থানায় শুরু হয় এই ঘটনার পেছনের উদ্দেশ্য আর আততায়ীকে ধরার প্রস্তুতি পর্ব। সেদিন সারা রাত লালমোহন দু চোখের পাতা এক করতে পারেনি। তার চোখের সামনে ঘটে যাওয়া সেই দৃশ্যটা যেন বারবার সিনেমার পর্দার মতোই ভেসে উঠে ওকে ভয় পাওয়ানোর চেষ্টা করছে। লালমোহন প্রত্যক্ষদর্শী হওয়া সত্ত্বেও আইনের কাছে মুখ খোলার সাহস পায় না। সাধারণ মানুষ সে, এসব ঝামেলায় পড়ে নিজের আর তার সঙ্গে নিজের পরিবারের জীবনে বিপত্তি ডেকে আনাটা বোধহয় বুদ্ধিমানের কাজ হবে না। তাই সে ব্যাপারটা জানা সত্ত্বেও, দেখা সত্ত্বেও নিজের মনে মনেই ঘটনাটাকে গলা টিপে দমিয়ে দিতে চাইল। কিন্তু লালমোহন জানত না এরপর তার সঙ্গে এই রকম একটা ব্যাপার ঘটতে চলেছে। এরপর কেটে গেছে বেশ কয়েক সপ্তাহ। সবকিছুই ঠিকঠাক চলছিল। ওইদিকে যুবকের হত্যাকাণ্ড ততদিনে সবাই ভুলে গেছে। পুলিশও বোধহয় কেসটা নিয়ে এটা চোর ডাকাত বা ঠ্যাঙারদের কাজ ভেবে একরকম গা ছাড়া হাবভাব দেখাতে শুরু করেছে। কিন্তু ওইদিকে লালমোহনের মনে যেন একটা আতঙ্ক, একটা কিসের ভয় দিনে দিনে দানা বাঁধতে শুরু করেছে। আজকাল প্রায় প্রতি রাতেই সে ওই ভয়ানক স্বপ্নটা দেখে। রাতে অফিস বন্ধ করে ভাড়া বাড়িতে ফিরে যেতে আর মন চায় না। যদি সেদিনের ওই যুবকের মতন আজও তার একই দশা হয়, তবে এইটুকু ভয় পাওয়ার বিষয় হলেও একরকম চলে যেত। এছাড়াও একটা ব্যাপার তার ভয়টাকে ধীরে ধীরে আরো কয়েকশো গুণ বাড়িয়ে দিল। যতই দিন যায় ততই যেন লালমোহনের মনে হয় তার আশেপাশে অদৃশ্য কারোর একটা উপস্থিতি রয়েছে। কেউ যেন বাতাসে ভর করে তার কানে ফিস ফিস করে বলে দিয়ে যায়, চোখের সামনে অন্যায় করতে দেখেও কেন তুই ছেলেটির সাহায্য করলি না? বড্ড দোষী মনে হয় নিজেকে লালমোহনের। একদিন তো সন্ধেবেলায় অফিস ঘরে বসেই পেপার পড়তে পড়তে হঠাৎ তার চোখটা জানালার দিকে আটকে যায়। সে দেখতে পায় জানালার গড়াদে হাত রেখে সেই যুবকের রক্তাক্ত মৃতদেহটা দাঁড়িয়ে নিষ্পলক মাছের চোখের মতোই এক দৃষ্টে চেয়ে আছে লালমোহনের দিকে। ভয়ে চিৎকার করে ওঠে লালমোহন, কিন্তু পরক্ষণেই সে দেখে জানালার ওই প্রান্তে আর কেউ নেই। মাঝে মধ্যেই ট্রেন যাওয়ার সময় গেট বন্ধ করতে গিয়ে লালমোহন লক্ষ্য করেছে একটা যুবকের কালো ছায়ামূর্তি লাইনটা ঘেঁষেই একটু দূরে দাঁড়িয়ে তার দিকে চেয়ে থাকে। লালমোহনের হাঁটুর নিচটা থরথরিয়ে কেঁপে ওঠে, কপালে বিন্দু বিন্দু ঘাম জড়ো হয়। কিন্তু পকেটের রুমালটা বের করে সেই ঘাম মুছতেই যখন সে আবার লাইনের দিকে ফিরে তাকায়, তখন আর কারোর অস্তিত্ব সেখানে খুঁজে পায় না সে। তাই মনের ভেতর জমাট বাঁধা আতঙ্কটা দিন দিন ক্যান্সারের মতোই যেন সমগ্র শরীর আর মনকে
চুষে নিংড়ে খেয়ে ফেলার খেলায় মেতে উঠেছে। 8ই ফেব্রুয়ারি লালমোহন তার সেকেন্ড হ্যান্ড সাইকেলটা নিয়ে রাত 8:30 নাগাদ ওই পথ দিয়েই বাড়ি ফিরছিল। হত্যাকাণ্ডের জায়গাটা পেরোনোর সময় সেদিন লালমোহনের হাতের টর্চের আলোয় ওই যুবকের শরীরে পরিহিত রক্ত মাখা সাদা জামাটা একটা ঝোপের ওপর ঝুলে থাকতে দেখে সে। লালমোহনের মনে হয় ওই জামার আড়ালে থাকা মানুষটার কাঁধের ওপর ভর করে বোধ হয় তার পরিবারটা চলত। যদি সে সেই দিন সাহস করে একটু এগিয়ে যেত, হয়তো যুবকটি প্রাণে বাঁচতে পারত। একটা আফসোস দিন দিন কুড়ে কুড়ে খাচ্ছে লালমোহনকে। দিন দিন কেমন যেন শুকিয়ে যাচ্ছে সে। নিজেকে পাগল পাগল মনে হয়। আর স্নান করতে ইচ্ছে করে না সময় মতো। খাওয়াতেও যেন অরুচি জন্মেছে। নেহাত চাকরিটুকু বাঁচিয়ে রাখার জন্যই সময় মতো লাইনের দুধারের গেটটা বন্ধ করতে সে ভোলে না। এইভাবেই কেটে গেছে আরো কয়েকটা সপ্তাহ। এরপর 26শে ফেব্রুয়ারি ঘটল সেই অঘটনটা। দোকানের ভেতরে উপস্থিত সকলেই তখন শ্বাস রোধ করে মোহনলালের মুখপানে চেয়ে আছে। সকলের মনেই তখন প্রশ্ন, কি সেই অঘটন? মোহনলাল বলে চলল, অবশ্য এই 26শে ফেব্রুয়ারি যে ঘটনাটার কথা এখন আপনাদেরকে বলবো, সেটা লালমোহন তার মৃত্যুর পর এসে লিখে গেছে। মৃত্যুর পর? সে কি কথা? হ্যাঁ, মৃত্যুর পর। সে নিজেই তার ডায়েরির পাতায় লিখে গেছে, আমি এখন আর বেঁচে নেই। আমার প্রথমটায় উদ্ভট লেগেছিল ব্যাপারটা, কিন্তু পরে স্থানীয় পুলিশি দপ্তরে খোঁজ নিয়ে জানতে পেরেছিলাম যে লালমোহনের মৃত্যু হয়েছিল 26শে ফেব্রুয়ারি ভোর 6টা নাগাদ। তাই এই পাতার লেখাগুলো আমায় ভীষণভাবে শিহরিত আর অভিভূত করেছিল। সম্পূর্ণটা শুনুন, আশা করি আপনারাও বুঝতে পারবেন। আসলে সেদিন রাতেও লালমোহনের ভালো ঘুম হয়নি। ভোর 4টে থেকেই সে বিছানায় ছটফট করতে থাকে, কখন সকাল হবে আর কখন সে তার কাজের উদ্দেশ্যে বেরোবে। আসলে দীর্ঘদিন মানুষ ঠিকঠাক না ঘুমোলে তার শরীর বড়ই চঞ্চল হয়ে ওঠে। সেরকমটাই হয়েছিল লালমোহনের ক্ষেত্রে। ভোর 4টের সময় বিছানা ছেড়ে কোনো রকম তৈরি হয়ে নিয়ে সাইকেলে চেপে সে রওনা দিয়েছিল তার অফিসের উদ্দেশ্যে। একেতেই গ্রামগঞ্জ এলাকা আর জঙ্গলে পরিপূর্ণ, তাই ঠান্ডার প্রকোপটাও সেখানে বেশি। ভোরবেলার কুয়াশার চাদর সমগ্র এলাকাটাকে তখন একটা স্বচ্ছ সাদা আস্তরণে ঢেকে ফেলেছে। আবছা আলো আর আবছা অন্ধকারের একটা ধূসর পরিবেশে সাইকেল চালিয়ে এগিয়ে চলেছে লালমোহন। জঙ্গলের পথটা ধরতেই সেদিন ওই চরম ঠান্ডার মধ্যেও তার সারা শরীর হঠাৎ ঘেমে উঠতে লাগলো। একটা অজানা ভয় তাকে যেন পেছন থেকে ধাওয়া করতে লাগলো। তার মনে হলো সে যতই এগিয়ে চলুক না কেন, ওই মৃতের আত্মা যেন তার আশেপাশেই রয়েছে। বুকের ধুকপুকুনির সাথে সাইকেলের প্যাডেলের গতি এক নাগাড়ে বেড়ে চলেছে। লাল নুড়ি মাটির পথটা কুয়াশার ছোঁয়ায় ভিজে উঠেছে। উপরের জঙ্গলের গাছপালার পাতা থেকে 2-4 ফোঁটা শিশির বিন্দু মাঝে মধ্যে লালমোহনের শরীরে পড়ে একটা ঠান্ডা ছ্যাঁকা দিয়ে যাচ্ছে। সেই সময়টা যেন তার একটু বেশি ভয় করছিল ওই পথ দিয়ে যেতে। অন্যান্য দিন রাতে ফেরার সময় অতটা ভয় তার করে না। আর কিছুক্ষণ পরেই পূব আকাশে লাল টকটকে সূর্যদেবের উদয় হবে। কিন্তু তবুও ওই দিনমানে লালমোহনের যেন ভয়টা মনের মধ্যে শেকড় গজিয়ে তাকে আষ্টে পৃষ্ঠে নিজের আয়ত্তে করে নিতে চাইল। তবে কিছু দূর এগোতেই তার ভয়টা মন থেকে অনেকটা দূর হয়ে গেল। পথে সে তার সামনেই
সাদা জামা পরিহিত একটা মানুষকে সাইকেল চালিয়ে যেতে দেখল। লালমোহন ভাবল, যাক, একটা সঙ্গী পাওয়া গেছে, তাহলে এনারই পেছন পেছন যাওয়া যাক, আর একটু গেলেই তো গন্তব্য। সাইকেল চালাতে চালাতেই মাথার ঘামটা রুমাল দিয়ে মুছে নেয় লালমোহন। তারপর একটু দূরেই ওই সাইকেল আরোহীকে অনুসরণ করতে থাকে। কিন্তু লালমোহন তখন খেয়াল করে না যে তার মাত্র 20 মিনিটের পথ প্রায় ঘন্টা 2 অতিক্রম করার পরেও তার গন্তব্যের কোনো দেখা নেই। সে যেন পথ ভোলা পথিকের মতোই কোনো এক ভুলভুলাইয়ার মধ্যে ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে। ব্যাপারটা লালমোহন খেয়াল করল যখন, তখন হাত ঘড়িতে সময় বলছে 6:45। লালমোহন একেবারে অবাক। সে ভেবেছিল একটু আগে ভাগে অফিসে পৌঁছে অফিস খুলে ভেতরে বিশ্রাম নেবে, কিন্তু এ কি হলো? এইটুকু পথ আসতে 20 মিনিটের বেশি সময় লাগার কথা নয়, অথচ 6:45 বেজে গেছে। সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে আশ্চর্যজনক বিষয়, একটু আগেই তার সামনে চলতে থাকা সেই সাদা জামা পরিহিত সাইকেলওয়ালা এখন আর তার আশেপাশে বা ধারের কাছে কোথাও চোখে পড়ে না। সেই ভয়ঙ্কর আতঙ্কটা আবার গ্রাস করল লালমোহনকে। লালমোহন দ্রুত সাইকেলের প্যাডেল ঘুরিয়ে এগিয়ে চলল তার গন্তব্যের দিকে। কোনো দিকে না তাকিয়ে সামনের পথের দিকে দৃষ্টিপাত করে কিছুক্ষণের মধ্যেই লালমোহন পৌঁছল রেল গেটের কাছাকাছি। আর সেখানে পৌঁছতেই সে দেখতে পেল এমন এক ভয়ঙ্কর দৃশ্য, যা দেখে তার পা দুটি যেন মাটি কামড়ে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। পূব আকাশে সূর্যটা তখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। চারিদিকে একটা আলোর আভা নিজেকে বিছিয়ে দিয়ে গাছের পাতায় জমে থাকা শিশির বিন্দুকে হীরের মতোই চকচক করে তুলেছে। তবে আশেপাশে তখনও কোনো মানুষজনের দেখা নেই। এমনই সময় লালমোহন যখন লাইনটা পেরিয়ে তার অফিস ঘরের দিকে যাবে, ঠিক সেই মুহূর্তে সে দেখতে পায় তার অফিসের দরজাটা খোলা। আর সেই দরজার কাছেই একটা লাল আর একটা সবুজ রঙের কাপড় হাতে দাঁড়িয়ে আছে ক্ষত বিক্ষত আর রক্তাক্ত চেহারার একটা মানুষ। তার মাথা থেকে গল গল করে ঝরে পড়ছে লাল টকটকে রক্ত, আর সেই রক্তের ধারা রাঙিয়ে তুলেছে তার পরনের সাদা পোশাকটিকে। লালমোহনের মনে পড়ল ভোর 6টার ট্রেন আসার কথা, আর এই মুহূর্তে ওই ক্ষত বিক্ষত দেহ বিশিষ্ট মানুষটির জায়গায় তার নিজেকে দাঁড়িয়ে থাকার কথা। সময় অজান্তেই ফাঁকি দিয়ে অনেক দূর এগিয়ে গেছে, আর লালমোহন সেটা বুঝতেও পারেনি। তবে এইবার চোখের সামনে ওই মানুষটিকে দেখে লালমোহনের মাথায় যেন খুন চেপে গেল। সাইকেলটা রাস্তার এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে লালমোহন এগিয়ে যায় সামনের দিকে। কিন্তু যখন সে লাইনটার ওপর দিয়ে রাস্তাটা পার হচ্ছে, ঠিক সেই সময় একটা অদৃশ্য বাঁধন যেন তাকে দাঁড় করিয়ে দেয় ওই লাইনের সমান্তরালে চলে যাওয়া লোহার পাত দুটির ঠিক মাঝখানে। লালমোহনের সারা শরীর ভারী হয়ে এলো। তার মনে হলো তার শরীরের উপর যেন কয়েকশো কেজি বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। লালমোহন প্রাণপণে চেষ্টা করছে সামনের দিকে এগিয়ে যেতে, কিন্তু তার পা বিন্দু মাত্র মাটি ছেড়ে ওঠার নাম নেই।
যেন পায়ের নিচের মাটির ভেতর থেকে কতগুলো অদৃশ্য হাত ওপরে উঠে এসে তার পা দুটো শক্ত করে চেপে ধরেছে। লালমোহনের কানে ভেসে এলো দূর থেকে একটা ট্রেনের হুইসেলের আওয়াজ। একবার সেদিকে চোখ ফিরে তাকাতে লালমোহন দেখল লাইন বরাবর অনেকটা দূর থেকে কুয়াশার ভেতরে একটা ছোট্ট বিন্দু তার দিকেই ধেয়ে আসছে। একটা করুণ দৃষ্টিতে লালমোহন অফিস ঘরের দিকে তাকালো। সেখানে ছেলেটি তখনও একভাবে দাঁড়িয়ে, তার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি। লালমোহনের মনে একটা কুডাক ডেকে উঠল। সে বুঝল তার সময় শেষ হয়ে এসেছে। এক মুহূর্তের জন্য তার মা, বাবা আর দিদির মুখটা মনের ক্যানভাসে উঁকি দিয়ে কোথায় যেন মিলিয়ে গেল। শেষবারের মতন লালমোহন গলা ছেড়ে একবার চিৎকার করে উঠল, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমায় বাঁচতে দাও আমায়। আমি জানি চোখের সামনে বিপদে পড়া মানুষকে সাহায্য করতে না পেরে আমি ভীষণ ভুল করেছি। আমি জানি সেদিন মার খেয়ে পড়ে থাকার পর তোমার দেহটা আমায় হাসপাতালে নিয়ে যাওয়া উচিত ছিল। আমায় ক্ষমা করে দাও, বাঁচাও, 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 বাঁচাও বাঁচাও বলে এক নাগাড়ে চিৎকার করতে থাকে লালমোহন। বাঁচাও। লাইন বরাবর সেই ছোট্ট কালো বিন্দুটা ততক্ষণে অনেকটা বড় হয়ে উঠেছে। আর বারবার হর্নের একটা শব্দ চারিদিক কাঁপিয়ে লালমোহনের কানে এসে যেন তাকে বধির করে দিতে চাইছে। ধীরে ধীরে এক সময় লালমোহন দেখতে পায় ভোর 6টার ট্রেনটা তার একেবারে কাছে চলে এসেছে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও। তারপর একটা প্রচন্ড ধাক্কা। একটা ফুটবলের মতোই লালমোহনের শরীরটা দুমড়ে মুচড়ে ছিটকে গিয়ে পড়ল লাইনের এক ধারের জঙ্গলের ভেতর। এইটুকু বলে মোহনলাল থামল। তখন দোকানটার ভেতর বিরাজ করছে একটা থমথমে পরিবেশ। মোহনলাল আবার বলল, লালমোহনের ডায়েরির পাতাটা এখানেই শেষ। তবে আমি জানি না লালমোহন কি সত্যি মৃত্যুর পর ডায়েরিটার এই অংশটা লিখে রেখে গেছিল। তার মৃত্যুর সময় ধরে যুক্তি দেখতে গেলে অলৌকিক ব্যাপারটাকেই মেনে নিতে হয়, কারণ সমগ্র ডায়েরির হাতের লেখার ধরনটা একই রকম। নিশ্চয়ই শেষের পাতাটুকু অন্য কেউ এসে লিখে দিয়ে যাবে না। তবে তার জীবন থেকে আমি একটা বেশ বড়সড় শিক্ষা পেয়েছি। আমাদের মানুষদের সামাজিকতা বোধ অপেক্ষা মানবিকতা বোধের সঞ্চার ঘটানোটাই বোধহয় বেশি জরুরি। বিপদ সবার জীবনে আসতে পারে। চোখের সামনে একজনকে খুন হতে দেখে কিংবা কারোর শ্লীলতাহানি হতে দেখে চুপ করে থাকার চেয়ে প্রাণের ঝুঁকি নিয়ে তাকে বাঁচানোর চেষ্টা করাটা অনেক বেশি প্রয়োজনীয়। অসময়ে মৃত্যুবরণ হয়তো আপনার আমার মতন প্রত্যেকের জীবনেই ঘটতে পারে। তবে এই রকমই কোনো মানুষের মৃত্যু চোখের সামনে ঘটতে দেখে চুপচাপ বসে থাকাটা শোভা পায় না। হয়তো এই দিনটা যেদিন আপনার জীবনে বা আমার জীবনেও ঘটবে, তখন এইভাবেই রাস্তায় পড়ে আপনি বা আমি হয়তো কাতরাবো, কিন্তু আমাদেরকে বাঁচানোর জন্য কেউ আসবে না। তারা দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখে নিজেদের কাজে চলে যাবে। তাই বোধহয় সেদিনের ওই যুবক আর তার মৃত্যুর প্রতিশোধ নিয়ে এই শিক্ষাটা লালমোহনের সঙ্গে আমায় আর আমার থেকে আজ আপনাদের দিয়ে গেল। এমন সময় বাইরে দূর থেকে একদল শেয়াল ডেকে উঠল। যাক, রাত তো অনেক হলো, আজ তাহলে আসি। আরেকদিন না হয় বসে আড্ডা দেওয়া যাবে খন।
পচা ডাঙার চায়ের দোকান। গল্পটি আপনার কেমন লাগলো, আপনার অনুভূতি আমাদের সঙ্গে কমেন্ট সেকশনে শেয়ার করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আবার আসছি রোমহর্ষক কোনো কাহিনীর সাথে আগামী এপিসোডে।